নমস্কার, আমি হলো সুরে মাত্রা খান। মল্লিকা দি ওকে ফার্স্ট আমাকে অনেক গিফটস পাঠিয়েছে। এই আসো ঠাকুমা আর মায়ের মতো। হাজারটা সাজেশন দেওয়ার কেউ নেই, কারণ ওইটাই প্রথম প্রেমে পড়ার কারণই হচ্ছে ওইটা। আমি কাউকে মিস করি না। আমার আই এম ভেরি হ্যাপি হাউ আই অ্যাম। বয়সটা অল্প তো আমার একটু ভয়ও লাগে। ওইখানে না ওটা প্রস্থেটিক পেট তো ছিল না, প্রথম কথা ওটা কাপড় বোঝা ছিল। আমার হাতের মধ্যে মানে এরম এরম করে লাগে। সে ব্লেসিংসের জায়গায় যখন অভিশাপ বেরোয় না, তখন তুমি আর তাদেরকে মিস করো না। পরে গিয়ে যদি চেঞ্জ হয়ে যায় এই মানুষটা, তখন আমার বেশি কষ্ট হবে। প্রেগনেন্সির সময় আমার খবরটা আউট হওয়ার পরেও যারা এত নোংরা নোংরা কথা বলতে পারে, রেসপেক্টফুলি রিজেক্ট করেছিল আমাকে। করি ওর মাকে একটু মিস করি সত্যি কথা বলতে, কারণ মোটামুটি 2-4টে নামের একটু ভালো ভালো অপশন বড় জোর হলো। কথা বলার আছে, সত্যি আছে, এরকম না যে আমি অর্ধেক বলে ঢোক গিলছি, মানে কিছু বলার নেই, বলার আছে। বাড়িতে নতুন অতিথির আসার আর কিছুটা সময়ের বাকি, কিন্তু তার আগেই যারাই অতিথিরা আসছে নিজের হাতে একেবারে রেডি করে তিনি এরমভাবেই অতিথি সমাগমের জন্য রেডি হচ্ছেন আর কি, আমরা দেখতে পাচ্ছি। আর দেখছেন এক গাল হাসি নিয়ে রয়েছে। ইন্টারভিউটার আগে একটু সময় নিয়ে আমরা বেশ অনেকে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু অহনা ছিল না সেখানে। কেন না, তিনি তখন অতিথি আপ্যায়নে ব্যস্ত করছিলাম। আচ্ছা, মানে সব কিছুর মধ্যে রয়েছে, এক্সারসাইজ চলছে, তার মধ্যে অতিথি আপ্যায়ন চলছে, তার মধ্যে নিজের জন্য একটু সময় রয়েছে, তার মধ্যে কাজও চলছে, মানে ফটোশুটের কাজও চলছে। না, এক্সারসাইজটা মিথ্যে কথা বলবো না, আমি প্রচণ্ড লেজি হয়ে গেছি আগের থেকে, ওটা কমই চলছে বলতে পারো। বাট হ্যাঁ, টুকটাক কাজ করছি, টুকটাক রান্না করছি, এগুলোর মধ্যেই আছে। আচ্ছা, তোমার আপডেট তো আরেকজন ভালো করে দিতে পারবে আর কি। বাড়িতে কি কি চলছে? সকাল থেকে মোটামুটি বাড়ির কাজ তো বলতে সেরকম কিছু করতে দেওয়া হয় না ওকে, কিন্তু ও দেখছি ইদানিং যেটা খুব বেশি করে করছে সেটা হচ্ছে রান্না। হঠাৎ আমি বললাম কি তোর কি এটাই প্ল্যান আছে নাকি? তাহলে কিন্তু তুই একবার কোনো স্বপ্নেও ভাবিস না যে ওর কি ন্যাক ছিল এটার। না না, এটা সিচুয়েশন করে আমি একদমই পারতাম না রান্না করতে, মানে এখনও ইনফ্যাক্ট পারি না। যেটুকু করি সেটুকু দেখে শিখে টুকটাক ভিডিওস দেখে। না, তার থেকে বড় কথা তো সিচুয়েশন, ওকে রান্নাটা ওকে সিচুয়েশন শিখিয়েছি, এটা আমি বুঝতে পারি এই কারণেই যে অ্যাকচুয়ালি মানে একটা ইনসিডেন্ট বলি। সে হচ্ছে আমাদের যে রান্নার যে দিদি রান্না করেন, এবার সে ভীষণ ও আচ্ছা, আমি ওকে, এবার সেই কারণে শিখতে বাধ্য হয়েছে। বলছে নিজে না করলে ভালো খাবার আর খাওয়া নেই। হ্যাঁ, মানে ও যখন সকালবেলা বেরোয়, অনেকটা সকালে বেরোয়, তখন আমার একটু হেল্প হয় আর কি। বাট তা বাদে রাতেরটা আমাদেরই করতে হয় মিলেমিশে, না হলে মানে কিছু কিছু আমরা লোক পেয়েছি ভগবানের আশীর্বাদে খুবই ভালো রান্না জানে, কিছু কিছু আমরা পেয়েছি যে একদমই এখন না, যেহেতু ম্যাক্সিমাম টাইমটা এখন বাড়িতেই রয়েছে, এটা দেখলে পরে একটা নেশা মতো হয়ে গেছে রান্না করাটা। আর রান্না করাটা একটা অ্যাকচুয়াল কিন্তু নেশা একটা, দেখবে মানে নেশা বলতে মানে যারা রান্না করেন, যে মা কাকিমারা রান্নাঘরটা ছাড়তে চায় না। ওটা না, ভালো ভালো করে রান্না করে খাওয়াবে, সেটাও তো একটা ব্যাপার থাকে। ওই আর কি, যে খাওয়ার পরে যদি ভালো লাগে খেয়ে, তাহলে আমার মনে হয় কে না চাইবে যে ভালো করে। কিন্তু ও কিন্তু রান্নায় কিন্তু হিংসে, মানে একটা আমার সাথে একটা হিংসে করে। আচ্ছা, কে ভালো কুক? ও এই ব্যাপারটা চলেছে। কে ভালো কুক না, যদি আমি ভালো করে দিই মানে তো আমি বললাম যে আজকে এটা আমি বানাচ্ছি না, মানে এমন একটা তুমি কাছ থেকে ফিরেছো একদম না, তুমি বসো, তোমার কোমরে আমার একটা ব্যাক পেইন রয়েছে, তোমার কোমরে ব্যথা, তুমি করবে না, এসব দরকার নেই, আমি করে দিচ্ছি, আমার বেশিক্ষণ লাগবে না। মানে আমি অসুস্থ, ও খুব সুস্থ, মানে ও এই অবস্থা দাঁড়িয়ে রান্না করবে, ওর চাপ নেই, আমার চাপ আছে। আমার প্রবলেম হয় না, দেবে না আমার, নো, এরকম কোনো ব্যাপার নেই, আমার সত্যি প্রবলেম হয় না। যদি টানা দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ তখন হয়তো প্রবলেম হয়, বাট ওইটুকু সময়ের জন্য ইটস ফাইন। আর এমনিতে ও থাকলে, ও রান্না করে থাকলে আমাকে এমনিতেও থাকতে হবে, জানে না কোনটা কোথায় আছে। আমি এটা বলে দিতে পারি, যদি ছেলে হয় আর ছেলের যদি বউ আসে, ও ঝামেলা করবে মা। ভালো তো, বৌমাকে তো রান্না করে ঢুকতে দেবে না, শাশুড়ি করবে। এবার ব্যাপারটা হচ্ছে বৌমার যদি ইচ্ছা হয়, সে হতেই পারে যে আমি রান্না করবো, বৌমার সাথে ঝামেলা হবে একদম 100%। ছেলের পছন্দ হলেই হলো বৌমাকে, আমার পছন্দ হোক বা ওর পছন্দ হোক, তাতে আমার মনে হয় না কিছু যায় আসবে আগামী দিনে যদি ছেলে হয়।
আমরা সেই পুরো প্ল্যানিং এ রয়েছি না সবে এখন। মানে এটা শুধু বৌমার বিষয় না, আমার মনে হয় মানে যে আসছে তার কাছে মানে তার চয়েসটাও আমাদের কাছে ডেফিনেটলি গুরুত্ব পাবে ফ্রম ডে ওয়ান। সেটা আমরা আজকাল দেখি যে বাচ্চা বলে হয়তো আমরা বলি ও তো বাচ্চা, ও কি বুঝবে, বাট আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা এখন আমাদের থেকে একটু হলেও বেশি বোঝে, তাদের নিজেদের একটা চয়েস হয়ে গেছে অনেক ছোটোবেলা থেকে। আর ডেফিনেটলি সেই চয়েসটাকে রেকগনাইজ করা ইম্পর্টেন্ট, যে ওকে সো ইউ থিঙ্কিং লাইক দিস, ঠিক আছে আমরা এরকম ভাবছি, তাহলে কি করা যায় বলো, উই হ্যাভ টু আই থিঙ্ক গো আহেড লাইক দিস। এখন যদি আমি বলি যে ও যদি কিছু হয়তো খেতে চাইলে ডিরেক্ট বলে দিলাম না, ওর মনে হয়তো ওটাই প্রশ্ন থেকে যাবে যে কেন না বললো, ওটার প্রতি ইন্টারেস্ট হয়তো আরও বাড়বে। তো এটা আমি শুধু মানে লাইফ পার্টনারের হিসেবে বলছি না, আমি যে কোনো জিনিসের হিসেবে বলছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রেকগনাইজ কিডস চয়েসেস অ্যাজ ওয়েল। বিশাল বড় বক্তব্য। আর আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম আর কি। আচ্ছা, লাইফ পার্টনারেরই যখন কথা বললে, কি কি দেখে আর কি এতটা ভালোবাসা জন্মেছিল? লাইফ পার্টনারের মধ্যে কি কি গুণ থাকতেই হবে যা ওর মধ্যে রয়েছে, আর কিছু কিছু নেই যেটা সময়ের সাথে সাথে তুমিও যেন ডেভেলপ করে নেবে বা তুমি তোমার মতো করে করিয়ে নেবে? না, আমার তো এর আগে কোনো লাইফ পার্টনার ছিল না, আমি বলতে পারবো না। আমার এই জিনিসগুলো পছন্দ না, আমি দেখো আমি ওরকমভাবে ভাবিনি, যদি ভাবতাম তাহলে হয়তো অনেক প্ল্যাটিং করে অনেক কিছু করতে পারতাম, এতটা কন্ট্রোভার্সিয়াল হতো না আমার জীবনটা। বাট সত্যি কিছু ভেবে করিনি, যেটা করেছি আউট অফ লাভ করেছি, যেটা করেছি সেটা প্রেমে পড়লে যেরকম প্রত্যেকটা মেয়ে করে সেরকমভাবেই করেছি। অত ভাবলা চিন্তা করে যে আমার লাইফ পার্টনার কীরকম হওয়া উচিত, কীরকম হবে, এটা ভাবিনি। বাট দেন আমরা যখন প্রথমে একসাথে থাকতাম তখন ইট ম্যাচড, মানে আমার যা যা ড্রিমস ছিল, টিনেজ ড্রিমস ছিল, যে বেশ সুন্দর আগে একটু লিভিনে থাকবো, একটু ভালো আগে দেখবো যে আমাদের কম্প্যাটিবিলিটি কতটা, আমাদের চয়েসেস কতটা ম্যাচ করে, মেন্টালিটি কতটা ম্যাচ করে, যেটা আমার মনে হয় ভীষণ জরুরি আজকাল। তো সেটা যখন দেখলাম যে ইট ম্যাচড, তখন আই থিঙ্ক ইটস এ ম্যাচ মেড ইন হেভেন। অহনার এমনি পা ঠিক আছে, হাত পা? প্রেমে পড়েছো বলবো? ও প্রেমে পড়েছিলাম, হ্যাঁ, 3 বছর ধরে আস্তে আস্তে হিল হয়েছে। এখন প্রেমে পড়োনি? মানে এখনো প্রেমে পড়ে থাকোনি? পড়ে তো কেউ থাকে না, এখন ওরকম হিল হচ্ছে আস্তে না, আস্তে। ও দাঁড়িয়ে গেছে, পড়ে উঠে গেছে, আমি উঠতে পারছি না। ঠিক, রোজ রোজ নতুন ভাবে দেখছো। হ্যাঁ। এতদিন গার্লফ্রেন্ড হিসেবে, তারপর স্ত্রী হিসেবে, এখন ভয় পেতে থাকি। এখন মানে যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন ভয়ে প্রেমে করে থাকতাম, তো অন্যরকম হয়ে গেল। এই চিত্রটা তো আমরা ভাবিনি আর কি। না, এবার হবু সন্তানের মা হিসাবেও আরেকটা ভাবেও প্রেমে পড়া আর কি। না, কিন্তু মেয়ে তো দারুণ, মানে 100তে 100 সব ব্যাপারে খুব ভালো। নো ডাউট, আমরাও যেভাবে এসে আর কি দেখলাম আর কি, কোনো কথাই হবে না। না, ও যে কোনো ব্যাপারেই মানে সব থেকে যেটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে সেটা হচ্ছে, ও ছোটো বলে কী হবে, আমার থেকে সব ইন্টারভিউতেই বলি অনেক ছোটো, কারণ যে কোনো সিচুয়েশানে মানে ও লড়াই করতে ভালোবাসে। চলো দাঁড়িয়ে ওটা মোকাবিলা করি, আমার ভীষণ পছন্দ হয়, কারণ আমার জীবনটাও ভীষণ স্ট্রাগলের, আমিও ভীষণ লড়াই করতে করতে যতটুকু এসেছি ততটুকু লড়াই করেই এসেছি। ওর এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, সেটা ওর এই মাতৃত্ব বলো বা ওর আমাদের মানে সম্পর্ক নিয়ে কন্ট্রোভার্সি বলো, ও কোনো সময় পালায়নি, ফাইট করেনি, যেটা হয়েছে হ্যাঁ এটা হয়েছে। দীপঙ্কর এক্ষুনি নিজের মায়ের কথা বলছিল এবং কোথাও একটা ইমোশনালও হয়ে যাচ্ছিল, আমরা দেখতে পেলাম। তুমিও এখন এই সময়টার মধ্যে দিয়েছো, নিজে মা হচ্ছ, নিজের মাকে মিস করো? আমি কাউকে মিস করি না, আমার আই এম ভেরি হ্যাপি হাউ আই অ্যাম, অ্যান্ড মিস করি ওর মাকে একটু মিস করি সত্যি কথা বলতে, কারণ আন্টি থাকলে হয়তো যত্ন তো ডেফিনেটলি সব মারাই করে, কিন্তু শুধু যত্ন না, যত্নের সাথে সাথে যে মাইনিউট ডিটেলসগুলো থাকে যেটা হয়তো মাঝে মাঝে নিজের মাও করে, তো সেটা হয়তো উনি করতেন, হয়তো না করতেন। তো হয়তো সেই জিনিসটাকে মিস করি। আর আন্টির কোনো এরকম কিছু ছিল না যে যে আমাকে কিছু দিতে হবে, বা যখন আমরা হয়তো কোথাও যাচ্ছি বা আমাকে নিয়ে যেতে হবে একসাথে, বিকজ আমরা প্রায় 1.5 বছর ছিলাম, সো আই নো হার সামওয়াট।
ও কোনোদিনই কোনো ডিমান্ড রাখেনি আজ অব্দি, বা কোনোদিন আমাদের থেকে কিছু এক্সপেক্টও করেনি যে আমরা কিছু করবো ওনার জন্য, যেটা হয়তো প্রত্যেকটা শাশুড়ি করে, আর সেটাতে কোনো দোষ নেই। বাট আমি বলছি উনি করেনি এটা কোনোদিন। হয়তো এই সময়টা উনি যতটা পারতেন ততটা করতেন, ওনার শরীর প্রাণ যতটুকু থাকতো ততটুকু করতেন। হয়তো সেই জিনিসটাকে একটু মিস করি, কারণ দেখো উনি এমন কিছু একটা কি বলবো, মানে এমন কিছু দিয়ে উনি বানানো ছিলেন যার কোনো গিভ অ্যান্ড টেক ছিল না, অনলি গিফট ছিল, ওই গিভ অ্যান্ড টেক পলিসিটাই ছিল না। তো এই ভালোবাসাটা আমার মনে হয় একটু রেয়ার, যে কিছু পাওয়ার আশা থাকে না, কিন্তু শুধু করার 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 আর সে করেই যায় আর কি নিঃস্বার্থভাবে। ও না, নিজেকে তুমি সময়ের সাথে সাথে আরও বড় হচ্ছ, তোমার খুদে যেরকম বড় হচ্ছে তোমার মধ্যে দিয়ে তুমি অনেক কিছু ম্যাচিওর হচ্ছে এবং অনেকটা বেশি নিজে হয়তো হ্যান্ডেল করছো। আর তারপর তো রয়েছে সাথে তোমাকে অনেকটা, কোন কোন জায়গাগুলো নিজে কিভাবে তুমি মানে এই সময়টার মধ্যে দিয়ে আছো সেটা বলো, কারণ অনেকেই প্রেগনেন্ট উম্যান রয়েছেন ওখানে যারা এইখান থেকে অনেকটা টিপস পেতে পারে। তো আমি যেটুকু রিয়েলাইজ করেছি হচ্ছে যে প্রেগনেন্ট মানে যে মা, তার হ্যাপিনেসটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে হয়তো আমরা একদিক থেকে লাকি যে আমাদেরকে হাজারটা সাজেশন দেওয়ার কেউ নেই, কারণ তখন হয়তো অনেক বেশি নিজেকে গিল্টি লাগতো, হয়তো ডান দিক ফিরে শুলে মনে হতো যে না বেবির কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না, তো ওই হয়তো গিল্ট ফিলটা আসতো। বা যদি একটু তাড়াতাড়ি হাঁটতাম হয়তো কেউ বলতো যে তাড়াতাড়ি হাঁটবে না, আস্তে আস্তে হাঁটতো, মানে সেই গিল্টটা হয়তো লাগতো। তো একটা মার মধ্যে না সেই গিল্টটা অনেক 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 আসতে থাকে, যে আমি যেই কাজটা করছি সেটা আমার বেবির ক্ষতি করছে না, তো মানে এখানে আই এম নট অনলি রিস্কিং মাই সেলফ, আই এম অলসো রিস্কিং দ্য বেবি। তো হয়তো ওই গিল্টটা অনেক অনেক মাদের মধ্যে পুট করা হয়, যেটার জন্য বলা হয় যে এটা করো সেটা করো, এটা করো সেটা করো। সেই গিল্টটাও হয়তো অনেকজন নিতে পারে না এবং আলটিমেটলি দে বিকাম স্যাড। তো ওই স্যাডনেসটা ইজ নট গুড, যেটা আমি ফিল করেছি একজন মায়ের যে প্রেগনেন্ট এবং বাচ্চা হওয়ার পরেও, যেটা আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন বলি। আমি জানি না সেটা আমার হবে কি হবে না, আমি দেখেছি ডেফিনেটলি, যেটা বললাম পড়াশোনা করছি আমাদের কেউ নেই, সো আই হ্যাভ টু গুগল এভরিথিং। তো সেখানেও মানে আফটার ডেলিভারি অলসো মায়ের হ্যাপি থাকা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট বাচ্চার সাথে সাথে, না হলে হয়তো কোনোটাই পসিবল হবে না। মানে প্রচুর আসে, অনেক থটস আসে, অনেক ভাবনা চিন্তা, মোস্ট অফ দেম আর ব্যাড। তো ওইগুলোকে সরিয়ে মার খুশি থাকা ইজ ইম্পর্টেন্ট। ভালো ভালো কথা বলছে না, খুব সুন্দর কথা বল, এই জন্যই বোধহয় তুমি 100% বলছিলে, একেবারে মেয়ে হিসাবে 100% মার্কস দেওয়াই চাই। শুধু কথা বলে না, মানে ঠিক আছে, এখনো পর্যন্ত মাথাটা খুব সুন্দর জায়গায় রয়েছে, ম্যাচিওর না না এতটা বাড়ে তুলনা। ব্যাপারটা হচ্ছে বয়সটা অল্প, তো আমার একটু ভয়ও লাগে। সেটা হচ্ছে একদমই অনেকটাই ছোট, পরে গিয়ে মাথাটা কি অবস্থায় থাকে। ও বলে যে তুই পরে গিয়ে বোনে বাকিদের মতোই হয়ে যাবি, পাগল হয়ে যাবি তুই। আমি দেখেছি এখানে, আমি অনেক বছর আছি তো, আমি দেখেছি পরে গিয়ে সবার মাথাগুলো নষ্ট হয়ে যায়। আমি বলছি কেন তোমার এরকম কেন, মনে বলছে আমি দেখেছি রে এরকম অনেক মানুষকে, ছোটবেলায় ভালো থাকে পরে গিয়ে একদম মাথাগুলো নষ্ট। না আমার ওইটাই সত্যি সত্যি ভয় লাগে, অনেক ছোট এখন, মানে যতটা সরলতা ওর মধ্যে রয়েছে আমার ওটা আমি সবসময় চাই ওটা সারা জীবন ওর মধ্যে থাকুক, কিন্তু ওই কারণেই সরল বলেই বেশি ভয় লাগে আমার, যে পরে গিয়ে যদি চেঞ্জ হয়ে যায় এই মানুষটা, তখন আমার বেশি কষ্ট হবে। এটা দেখেই কি প্রেমে পড়া এই সরলতা? হ্যাঁ, কারণ আমি এটা অস্বীকার করব না বা বাড়িয়ে বলছি না, বা ওকে আমি ফার্স্ট আমার ওকে ভালো লেগেছিল হচ্ছে সবাইকে মানে ইকুয়ালভাবে দেখে, ও সবাইকে রেসপেক্ট করে সেমভাবে, এরকম না ফেক রেসপেক্ট। আমরা অনেক সময় মানে একটা হাসিটাও দিই, ওর মধ্যে এটা ছিল না, সবাইকে সমানভাবে মানে একই রকমভাবে কথা বলতে, একই রকমভাবে এ করতাম, ভালো লাগে। আর সুতরাং একটা জায়গায় গিয়ে আমরা সব ইকুয়াল, সবাই কিন্তু জীবনের লড়াইটাই লড়ছি। এরকমটা না যে মনে করো যে আমি যদি আমার ব্যাংক ব্যালেন্স 100 crores হয় তো আমি অমর হয়ে গেলাম। তো সুতরাং লড়াইটা সবার এক। আমিও প্রতিদিন কাজে যাই আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য,
যে মাঠে কাজ করে সেও প্রতিদিন সকালে মাঠে যায় তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তো লড়াই যখন এক, তাহলে সবাই। আর এটা আমি সবসময় ভাবতাম যখন থেকে জ্ঞানের হয়েছি না, আমি এগুলো মানে আমার মা বাবা তৈরি দেখেছি, এবার সেইটাই ওর মধ্যে যখন দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে। তো ওইটাই প্রথম প্রেমে পড়ার কারণই হচ্ছে ওইটা। আর অহনার তো সবটাই ভালো লেগেছে, অহনা কখনো ভেবেই দেখেনি। না আর একটা জিনিস ভালো লেগেছে, পয়েন্টটা না বললে না, ও খুব রেসপেক্টফুলি রিজেক্ট করেছিল আমাকে প্রথমে। এরকম কোনো কথা নেই, ও ভুলভাল কথা একটা বলছে। মানুষকে যে খুব রেসপেক্ট দিয়ে রিজেক্ট করা হয় সেটা আমি মানে ওই আরো বেশি প্রেমে পড়ে গেছি ওটা দেখে। এই না বলেছিল ভীষণভাবে, মানে যাতে আমি কষ্ট না পাই। ও যেভাবে বলছে আমি সেভাবে রিজেক্ট করিনি, আমি রিজেক্ট করিনি। একজন বলেছে না প্রথমে না বলেছিল, আমি বলছি না। I was just thinking. হ্যাঁ আমার এটাই মনে হলো, হট করে হয়তো না আমি প্রথমে আমিও ধরিনি, আমি দেখা যায় আমিও দেখা যায়। হ্যাঁ I was thinking, এটা সেকেন্ড থট ছিল। ওটা মুখে মানে মৌখিকভাবে না বলে সে কি দূরে যাচ্ছে কিনা একবার চেক করে নেওয়া, তাই তো? মেবি আমার তখন মোমেন্টটা মনে নেই কি ভেবে না বলেছিলাম বা কি ভেবে হ্যাঁ বলেছিলাম। আমি শুনেছি ও বলেছিল যে আমি অনেকটা বড় আমার থেকে বয়সে, এটা আমাকে সেই নেক্সট হ্যাঁ, কিন্তু আমি কিন্তু হারিনি, আমি থাকবো কিছু হয়। হ্যাঁ বয়সে বড় ছোট ওটা কোনো ম্যাটার করে না, কিন্তু সবাই করে না। তারপরে বুড়ো লোকগুলো যদি এবার বাচ্চা মেয়ের পিছনে দৌড়ানো শুরু করে মুশকিল হয়ে যাবে, আর কিছুদিন পর ঢুকে যাবো ওই মানে। আচ্ছা, পর্দার মিশকাও যখন প্রেগনেন্ট ছিল তখন আমার তোমার সাথে একবার কথা হয়েছিল আর কি, সেই এক্সপিরিয়েন্সটা ভীষণ মানে সেই ফেক একটা পেট নিয়ে আর কি, প্রস্থেটিক একটা পেট নিয়ে থাকা, এখন সত্যিকারের মা হচ্ছে আর কি অহনা, একটু মিল পাচ্ছ কোথাও? ওইখানে না ওটা প্রস্থেটিক পেট তো ছিল না, প্রথম কথা ওটা কাপড় গোজা ছিল। সেকেন্ডলি ওইখানে একটা অদ্ভুত কোমর ব্যথা হতো যেটা ভীষণ খারাপ, মানে ওটা ডে 1 থেকে আমার হয়েছিল, কারণ ডে 1 থেকে আমার পেটটাকে এতটা দেখানো হয়েছে। তো ডে 1 থেকে আমার ওই পিঠে একটা প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আমি তখন একটা আন্দাজ করতে পেরেছিলাম যে এরকম হয়তো একটা ব্যথা হতে পারে। সেটা আমার প্রেগনেন্সির ক্ষেত্রে ডে 1 থেকে হয়নি, যতটা বেবি বাম্পটা গ্রো করছে ততটা আস্তে 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 এই কোমরের ব্যথাটা আসছে, পিঠে ব্যথা যেটা হয় আর কি। বাট ওটার রেমেডি আমি পেয়ে গেছি মোটামুটি, সব কিছুরই এখন সলিউশন আছে, যেটা আমি দেখলাম যে এখন প্রেগনেন্সিটা যদি ইচ্ছা হয় দেন ইটস নট টাফ, সব কিছুরই রেমেডি আছে। সেই ব্যাক পেনেরও একটা রেমেডি আছে যেটা তোমাকে কয়েক মুহূর্তের জন্য একটু রিলিফ দিতে পারে, আমি সেগুলো একটু ইউজ করছি, তো মোটামুটি ইটস ফাইন। কিন্তু সেখানে শুটিংয়ে তো আর সেটা পসিবল ছিল না। শুটিংয়ে সারা দিন তুমি ওইটা পরে আছো, তার উপরে এরকম সায়া টাইট করে বেঁধে শাড়ি পরে আছো, ও বাবা ওটা প্যাথেটিক ছিল। মানে আমি ওই 2 দিন সত্যি আমি উঠতে পারিনি, আমি মানে বিছানায় পড়ে আমি ঘুমিয়ে পড়েছি, আমার এত কষ্ট হয়েছিল। কিন্তু মিশকার বেশি কষ্ট হয়েছিল। অহনা হয়তো মেন্টালি জানে যে এইটা কাপড় না, বেবি ইনসাইড, তার জন্য এতটা কষ্টটাও হয়তো ফিল হচ্ছে না। আর ছোট ছোট রেসপন্সগুলো পাও খুদে? ছোট রেসপন্স, ছোট না, আমি অনেক বড় রেসপন্সই পাই। আমি প্রথম দিকে পাচ্ছিলাম না, মানে ও বলতো আমি বুঝতে পারতাম না, হাত দিলেও কিন্তু এখন পুরো প্রমিনেন্ট একদম আমার হাতের মধ্যে, মানে এরম করে লাগে। আসছি, ওয়েট করো। হি অর শি হ্যাজ ভেরি স্ট্রং লেগস। বাস ফুটবলার হবে বোধহয়, জানি না। নিজেরা কখনো ভেবেছো মানে ছেলে বা মেয়ে যাই হোক তাদের জন্য নাম কিছু ভেবে রেখে দিয়েছো এখন থেকে? নাম তো ভেবেছি। হ্যাঁ, নাম তো ভাবতেই না হবে না, হসপিটালে গিয়ে ঝগড়া করবো এটা তো খুব চাপের। কোন দিকে একটু মানে বেশি রয়েছে আর কি জলটা? মানে ছেলে না মেয়ে বলছো? না, নামের দিক থেকে, মানে তোমার নামের দিক থেকে তুমি মানে না দুজনে এগ্রি। না মনে করো তো দুজনে করে নাম বলেছি, খুব বেশি এক্সপেরিমেন্ট করিনি, ওই এটা মেলাও ওটা মেলাও সেটা মেলাও, হ্যাঁ দরকার নেই, দেখা গেলো বড় হয়ে চোর হলো, কিন্তু
খুব সুন্দর একটা নাম নিয়ে চোর হলো বড়, কিন্তু এত কিছু মেলায়নি, মোটামুটি 2-4টে নামের একটু ভালো ভালো অপশন। বড় চোর হলো। হ্যাঁ, আরে হ্যাঁ, এবার সেটাই বলছে, 2-4টে ও বলেছে, 2-4টে আমি বলেছি, বলে একটা পছন্দ হয়েছে, এটাই রাখা হবে। মেয়ের বেলায় 2-4টেও বলিনি, মেয়ের বেলায় একটাই সিলেক্ট হয়েছে, একটাই বলেছি আমরা। ছেলে হলে আমরা অনেক ভেবেছি এই ওই সেই, তো উই হ্যাভ এগ্রিড অন সামথিং, দেখা যাক। আচ্ছা, কিসের ক্রেভিং হচ্ছে এখন সব থেকে বেশি? ডেজার্টস, যে কোনো ডেজার্ট। রাত্রি 2:30-এর সময় হিসু করতে উঠে কেক ফেক খায়, যে কোনো ডেজার্ট, মানে ওটা থাকছে। হ্যাঁ, মানে ডেজার্ট হতে হবে, শুধু চকলেট বা কড়া মিষ্টি হলে হবে না। মানে চকলেট হলেও ঠিক আছে, কাম চল যায়গা, বাট মোর অফ লাইক ডেজার্টস, মানে কেকস, বা হয়তো লাইক আ গুড চিজ কেক, আ গুড চকলেট কেক, এসব। মায়ের মতোই মনে হচ্ছে সুইট টুথ হবে, কারণ ও তো সেটা পেয়ে যাচ্ছে না। হ্যাঁ, বৃষ্টির মধ্যে অর্ডার করে, আমি বলছি এসে ছুঁড়ে মুখে মারবে, যে এত রাতে, একদিন কত রাতে, একটা কোন রাত, বেশি রাতে না 3টের সময় চিজ কেক আর রেড ভেলভেট পেস্ট্রি অর্ডার করেছি। সুইগিতে অর্ডার করেছি, তোর দরজা খুলতে গেলে মুখে কেক ছুঁড়ে মারবে, বললো কি আপনি পাগল নাকি এত রাতে? নিজেকে মারতেই করে, রাতে 2:30-এর সময় একটা মানুষকে দিয়ে কেক আনানো, খোলা রেখেছে কেন দোকানটা? আমি হলে ছুঁড়ে মারতাম, খান। আচ্ছা, এরকম হয়েছে তুমি যখন আসে ডেলিভারি নিতে যাও, তখন তোমাকে দেখে আরে ম্যাডাম? না, এরকম এখন অবধি হয়নি। পাড়ার লোকে সবাই চিনে গেছে, মানে প্রথমে, হ্যাঁ, পাড়ার লোকে সবাই চিনে গেছে। আমার যদি ডেলিভারি দাদা বাড়ি না চেনে, ওরা চিনিয়ে দেয়, এরকম আর কি। আর প্রথম তো মিশকার বাড়ি ছিল, সেটা এখন 1 বছর পরে গিয়ে অহনা, দীপঙ্কর, নারায়ণ রয় সবার নামটা চিনেছে। প্রথমে আর কি মানে মিশকার বাড়ি আর কি। আমিও তাই হিসেবেই আছি। তুমিও? দীপঙ্করের কোন গুণগুলো তুমি নিজের সন্তানের মধ্যে পেতে চাও, আর নিজের কোন? সব আমার এটাতে কোনো চুজ করার কিছু নেই। একটা মানুষের মধ্যে তো ভালো খারাপ দুটো মিশিয়ে থাকে। এক্স্যাক্টলি, তো ওর মধ্যেও ভালো খারাপ দুটো মিশিয়ে থাকবে, তো সেভাবেই তো মানুষ হয়। তো আমি চাই ওর ভালো গুণগুলো পাক, খারাপ গুণগুলো পাক, কারণ খারাপ গুণগুলো খুব একটা খারাপ না, ওগুলো অ্যাডজাস্ট করার মতো। আমি সবসময় চাই যে ওর যেই আসুক ঠাকুমা আর মায়ের মতো, কারণ দুজনেই আমার ভীষণ ফেভারিট। আর আমি সবসময় সত্যি আমি মন থেকে চাই যে বাচ্চা যেই আসুক সে যেন মায়ের মতো আর ঠাকুমার মতো, কারণ ওদের মানে মেন্টাল স্ট্রেংথ আর ওদের পেশেন্স সবটা মানে খুব বেশি, লড়াকু। মা আর ঠাকুমার মতো হলেই হবে, ছেলে হোক মেয়ে হোক, মোটামুটি পুরো না হলেও যদি 50% হয় এমনি পৃথিবী জয় করে নেবে। ঠিক, একটু আগেই বলছিলে আর কি, আমাদের প্রেমটা তো মানে কন্ট্রোভার্সিয়াল আর কি, সবাই জানে, কিন্তু তারপরও কিন্তু সেটাকে ছাপিয়ে গিয়ে মানুষেরা এতটা ভালোবাসা দিচ্ছে, যে আসছে সেই খুদের আসার জন্য তারাও সমানভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে। থ্যাংক ইউ বলতে চাইবো, কারণ আমরা কোনোদিনই ওরকমভাবে কোনো স্টেটমেন্ট কারোর এগেনস্টে আজ অব্দি দিই না বা দেবও না আগামী দিনে, সেটাই আমাদের শিক্ষা। কিন্তু হয়তো তাদের কিছু কিছু জিনিস আমাদের বড্ড খারাপ লেগেছে, যেটার জন্য আমরা, যেটা আর কি তোমার প্রশ্নতে বললাম যে তাদেরকে আর মিস করি না। কারণ মানে একটা প্রেগনেন্সির সময় আমার খবরটা আউট হওয়ার পরেও যারা এত নোংরা কথা বলতে পারে ফেসবুকে, মানে ফোন করে বললে হয়তো বেশি ভালো লাগতো, সেটা না করে ফেসবুকে বিভিন্ন পোর্টালসে, দেখো হেল্প তো করতে ওরা কোনো দিন আসেনি, হয়তো আসবেও না, আর সেটার আমরা এখন আর এক্সপেকটেশনও রাখি না। বাট হেল্প ছাড়াও যেটা বেসিক ব্লেসিংস, সেই ব্লেসিংসের জায়গায় যখন অভিশাপ বেরোয় না, তখন তুমি আর তাদেরকে মিস করো না। সো হয়তো সেটাই আমাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু প্রথম দিকে আমরা কিছু বলিনি মানুষকে, আমরা সবসময় বিশ্বাস করেছি যে টাইম উইল টেল দ্য স্টোরি। সো টাইম টোল্ড দ্য স্টোরি অ্যান্ড we are happy, we are pregnant and we are expecting. আমি বলতে আমার সত্যি কিছু বলার নেই, কারণ আমি বললাম যে এমন একটা শব্দের সঙ্গে লড়াই না, তুমি যেটাই বলবে তাতে সমস্ত মানুষের রাগ সব তোমার উপরে, সেই শব্দটা যদি না থাকতো অনেক কিছু বলার থাকতো। আমি কিছু বলি না, একদম চুপ থাকি ওই শব্দটার জন্য, কারণ
আমি হয়তো মানুষটাকে কতটা রেসপেক্ট করি আমি জানি না, কিন্তু আমি শব্দটাকে ভীষণ রেসপেক্ট করি। আমি দেখেছি শব্দটার পাওয়ার, তো যে কারণে চুপ, তাই আজও কিছু বলবো না। সেরকম ইচ্ছা করে, এই দুদিন আগেই বলছিলাম যে আমাকে যদি এবার কেউ জিজ্ঞেস করে, অনেক কথা বলার আছে, সত্যি আছে, এরকম না যে আমি অর্ধেক বলে ঢোক গিলছি, মানে কিছু বলার নেই, বলার আছে, অবশ্যই আছে। কারণ অনেক লড়াই আমরা করেছি। তুমি কাউকে রিজেক্ট করে দাও, দ্যাট ইজ ফাইন, কিন্তু তার সম্পর্কে মানুষকে একটা নোংরা ধারণা দেওয়া, সেটা ঠিক না। তুমি রিজেক্ট করে দাও যে আমি একে পছন্দ করি না, এর সাথে কোনো কথা নেই। কিন্তু সেইখান থেকে আমাদের লড়াইটা শুধু মানে এতটাই টাফ আর এতটা মানে কি বলবো আর কি, মানে ভীষণ নোংরা করে উঠেছিল, একটা সময় হয়ে গেছিল। তো সেইখান থেকে যখন এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি না, আর পিছন ঘুরে আর দেখতে ইচ্ছা করছে না, বা যারা এটা তৈরি করেছে সিচুয়েশানটা, তাদের সাথে মানে আর ইচ্ছা করে না, মানে মুখটা পর্যন্ত দেখতে ইচ্ছা করে না, তাদের সত্যি ইচ্ছা করে না। এবং স্টিল এখন পর্যন্ত মানে আশীর্বাদ করার কোনো দরকার নেই, কিন্তু নোংরা কথাটা, অনেক কথা অবশ্যই আমাদের কাছেও রয়েছে, এরকমটা না। মনে করো একটা যদি মা তার সন্তানকে যদি 20 বছর যদি তাকে সঙ্গে রাখে, এমনটা না যে শুধু তার কাছেই সন্তানের সম্পর্কে অনেক কথা থাকে, তার বাচ্চাটার কাছেও কিন্তু মায়ের সম্পর্কে অনেক কথা থাকে। কিন্তু বললাম শব্দের জন্যই সবটা আটকে যাচ্ছে, তো ওটা আটকানোই থাক, সারা জীবন আটকানোই থাকবে। ব্যাস, আলাদা করে কিছু বলার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে। বললেও বলছে বেবি বাম নিয়ে ভিডিও করছো কেন, বাচ্চা ঠিক আছে তো, বাচ্চার টেক কেয়ার করো। কিন্তু আমার সারপ্রাইজিং বলবো না, আমার ভালো লেগেছে, এটাই হওয়া উচিত। অনেক মানুষ বলেছে যে দিস ইজ ভেরি গুড, বেবি তো ডান্স করছে বাম্পের মধ্যে, বেবি বেরিয়ে ডান্সার হবে, সে অনেক ভালো ভালো কথা লিখেছে, বলেছে দারুণ দারুণ। অনেকজন অ্যাপ্রিসিয়েশন দেখিয়েছে, যেটা তুমি বললে যে মানুষ অ্যাপ্রিসিয়েশন দেখাচ্ছে, দ্যাট ইজ ভেরি গুড, আমার ভীষণ ভালো লেগেছে। আর এটাই হওয়া উচিত, মানে যদি ডক্টর বলে যে ইউ হ্যাভ আ নর্মাল প্রেগনেন্সি আর তুমি তোমার নর্মাল অ্যাক্টিভিটি করতে পারো, তাহলে করো, ওকে। সাধের একটা বিষয় থেকে আমরা জানি, তুমি সাধে নিয়েও রিসেন্টলি একটা কথা বলেছিলে, তুমি এবং দীপঙ্কর দুজনেই খুব একটা বোধহয় সাধে বিশ্বাস করো না আর কি, তাই না? আমি এগুলোতে মানে খুব একটা বিশ্বাস সত্যি করি না, মানে রিচুয়ালে অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি না। মানে আচ্ছা, আমার মানে বিয়েটা নিয়েও আমার সত্যি কথা বলতে যে আমার ভীষণ, যে মনে করো যে এই রিচুয়ালস ওই রিচুয়ালস আমার ওগুলো ইয়ে না। বিয়ে আমি ওকে প্রথমে বলেছি এটা নিয়ে, যে ইনফ্যাক্ট আমার রেজিস্ট্রিটাও যে মানে শৈশাবুত করে দুটো মানুষ এক হতে হয়, কিন্তু লিগালি করতে হয় ওটা, তাই করা। তো অ্যাকচুয়াল তো এক হওয়া তো মনের জায়গা থেকে, ওটা যেদিন যদি এক না থাকে, হাজার সই তোমাকে আটকে রাখতে পারবে না, হাজার সই করিও আটকে রাখতে পারবে না। তো অ্যাকচুয়াল তো এক হওয়া তো মনের জায়গা থেকে, ওটা যেদিন যদি এক না থাকে, হাজার সই তোমাকে আটকে রাখতে পারবে না, হাজার সই করিও আটকে রাখতে পারবে না। সেরকম আমি মনে করি যে আসছে সে তার কপালটা নিয়েই আসছে, তার সঙ্গে কি ঘটবে সবটা অলরেডি রেডি আছে। তো তাই আমার এই রিচুয়ালস নিয়ে আমার একটু ইয়ে হয়, আমার মনে হয় না স্বাদ বা এগুলো করলে ভালো। তো একটা বাড়ির ভিতরে অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, কিন্তু স্বাদের অ্যাকচুয়াল মানেটা আমি জেনেছি, জানি না ঠিক কি ভুল। যদি সেটা হয়ে থাকে তাহলে আমার সত্যি এটা আমার খুব একটা পছন্দের অনুষ্ঠান। অনেকজন আমাকে ওইখানটা কমেন্ট করেছে, আমি দেখলাম যে কি আঙুর ফল টক না কি যেন একটা প্রবাদ আছে না, হ্যাঁ ওটা আমাকে লিখেছে। তো মানে কি যে মানে আমার স্টেটমেন্টটা এটাই ছিল, কেউ না দিচ্ছে না বলে, মানে পাচ্ছি না বলে আঙুর ফলটা, হ্যাঁ হতে পারে, সেটাও হতে পারে। হ্যাঁ, মানুষ যখন একটা জিনিস পাবে না তো সেই তাই তো হয়। আমি এই কমেন্টটা পড়ে আমার অহনার কি স্বাদ খাওয়ার স্বাদ আছে না, আমার স্বাদ আমাকে এভরিডে স্বাদ দিলে খুব ভালো হয়, যেটা আমার হচ্ছে একটু ভালো মন্দ খাবার, আমার এভরিডে আমি ভালো খাচ্ছি। তো স্বাদ মানে তো আমার কাছে যে মার যেটা ইচ্ছা সেটা মাকে দেওয়া হয়, তো আমার যেটা ইচ্ছা আমি তো এভরিডে খাচ্ছি, তো আমার তো এভরিডে স্বাদ হচ্ছে। বড় হাতের রান্না খাওয়াটা বোধহয় আরেকটা স্বাদ নাকি? না না, এরকম বলো না যে আমি প্রতিদিন ভাবলোকে প্রতিদিন রান্না করি, না না, মানে অল ক্রেডিট গোস টু অহনা দত্ত। কিন্তু আমি মাঝে মধ্যে দু একদিন মনে হয়, কিন্তু ও মাঝে মাঝে করে, তো ওই ডেটগুলোকে ধরলো, ওই ডেটগুলোর স্বাদ
আরে বাহ, যেদিনকে নিজেকে রান্না করতে হচ্ছে না সেদিনকেই স্বাদ, কারণ অন্য কেউ করে দিচ্ছে তো সাজিয়ে। যেদিন না নিজেকে রান্না করতে হলেও স্বাদ, কারণ সেটাও আমার মনের ইচ্ছের মতো ইচ্ছে, মানে যেটা তোমার ভালো লাগবে খেতে, সেটাই আমি শুনেছি দেওয়া হয় স্বাদে। যে আর যারা যারা হয়তো আমাকে অনেকজন বন্ধু বলেছে, ওর দিদি বলেছে খাওয়াবে, তো ওরা জিজ্ঞেস করছে তোর কি খেতে ভালো লাগে বল। এবার তোর কি খেতে ভালো লাগে মানে হচ্ছে আমার যেটা ইচ্ছে সেটা আমাকে খাওয়ানো হবে। তো সেটা যদি আমি এভরিডে খাই তাহলে আমার এভরিডে স্বাদ। মল্লিকা দি অলরেডি কাজে, আমাদের মল্লিকা দি যে আমাদের রয়েছে অনুরাগের ছোঁয়া, মল্লিকা দি ফার্স্ট আমাকে অনেক গিফটস পাঠিয়েছে, ফ্রুটস পাঠিয়েছে, চকলেটস পাঠিয়েছে, শাড়ি পাঠিয়েছে। তো একটা স্বাদের পর্ব শুরু হয়ে গেছে মনে হচ্ছে। এবার সেটাকে অত রিচুয়ালিস্টিক না করে যতটা রিয়েলিস্টিক করা যায় ততটাই ভালো। না তাদেরকে বলে দিয়েছে আঙুর ফল পেয়েছি কিন্তু খেতে আমরা টক আঙুর ফল, আমাদের কাছে তো এখনো টক। এবার একটু অনুরাগের ছোঁয়ার পরিবারকে নিয়ে বলো, কতটা মিস করছো? ও কিন্তু মিস করছে না, আবার খুব সুন্দরভাবে সাজিয়েও দিয়েছে। দিব্যজ্যোতিকে দেখছিলাম একটা নতুন এপিসোডে, তুমি সেটা বাহ বলে কমেন্ট করেছো, বেশ গর্বিত। তুমি কতটা মিস করছো? আমি মিস করছি ডেফিনেটলি। আমি অনুরাগের ছোঁয়া বলো, আমার ফ্লোর বলো, আমি ফ্লোরে যেতে ভীষণ ভালোবাসি। আমার মেকআপ রুমের গন্ধ খুব ভালো লাগে, স্টুডিওর পরিবেশ খুব ভালো লাগে। তো আমি প্রত্যেকবার, আমি যতবারই ওখানে যাই না বা আমি যতদিন বাড়িতে থাকি, আমি প্রত্যেকবারই বড্ড মিস করি স্টুডিওর ফ্লোরকে বা শুটিংকে বা ক্যামেরাকে। আমার বেসিক্যালি হচ্ছে, আমি যা দেখেছি ও ভীষণ ওয়ার্কহলিক। আমার ছোটবেলায় আমি যখন 2-3টে কাজ করেছিলাম, তারপর আমি যখন একটা ব্রেক নিয়েছিলাম অনেক বড়, তখন আমি না সামহাও, আমি জানি না এটা সবার হয় কিনা, আমি মেকআপ রুমে একটা গন্ধ থাকে, আমি সেটাকে ভীষণ মিস করতাম। মানে হয়তো মেকআপ প্রোডাক্টসের গন্ধ থাকে, বা আমি জানি না মানুষগুলোর গন্ধ থাকে, সাম হোয়াট ইট ইজ, বা হয়তো ওই ওডিকলনের গন্ধ থাকে, আমি সত্যি বলতে পারবো না কি। বাট মেকআপ রুমে, প্রত্যেকটা মেকআপ রুমে তুমি স্টুডিওতে যাবে দেখবে ইট হ্যাজ আ ডিফারেন্ট ফ্রেগনেন্স। তো সেটাকে আমি প্রচণ্ড মিস করি। স্টুডিওর মধ্যে ঢুকবে, মানে ফ্লোরে ঢুকবে, ইট হ্যাজ আ ডিফারেন্ট ফ্রেগনেন্স। তো সেইগুলো আমার কাছে ভীষণ অ্যাডিকটিভ। হয়তো সেইগুলোকে একটু মিস করছি, বাট ইট ইজ জাস্ট ফর দ্য টাইম বিং। আই গেস I'll be back in no time. Addicted to acting. তো ওই অ্যাডিকশনটা হয়তো ভালো, ইটস আ গুড অ্যাডিকশন। এই যে আমরা নতুন বাড়িতে বসে রয়েছে আর কি, বাড়িটাও তিল তিল করে তোমরা গড়ে তুলছো, ঠিক যেভাবে খুদে তিল তিল করে বেড়ে উঠছে, সেটাও শুনছিলাম যে অনেক স্বপ্ন রয়েছে। ওর সাথে সাথে এই বাড়িটাকেও তোমরা নিজেদের মতো করে, নিজেদের স্বপ্নের একটা বাড়ি তৈরি করছো। হ্যাঁ, চেষ্টা করছি, কারণ দুজনেই তো এখানে, আমাদের আর কেউ নেই আলাদা করে সাপোর্ট করার মনিটারিলি। তো যেটুকু করছি আমরা দুজনেই করছি। তাই হয়তো বাকিদের, ও যেটা বলে বাকিদের 2 বছর লাগবে, তোর হয়তো 20 বছর লাগবে, কিন্তু তুই পারবি করতে। তো আমাদের এইটাই আমরা মেনে চলি যে স্লো বাট স্টেডি। তারা নেই, কিসের তারা? বাড়ির নামটা একটু আমায় বলো তো, বাড়ির নামটা আমি একটু অন্যরকম। বাড়ির নামটা আমরা পাল্টাবো। বাড়ির নামটা মানে মায়ের নামে রাখবো। তো মীরা কুঠির এরকম বলেও দিলাম, মীরা কুঠির। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই এত কিছুর মধ্যে না ওই নেম প্লেটটা না চেঞ্জ করা হয়নি এখনো। তো এইটা আমরা যখন নিয়েছিলাম তখন শুধু ফার্স্ট ফ্লোরটা ছিল। তো সেখানে ওই ওনারের নামে করা হয়েছে। বাট তারপরে আন্টির শরীর খারাপ হয়েছে এই বাড়িতে, তখন আমরা খুব স্ট্রাগল করেছি। আমাদের আর আলাদা করে সময় হয়ে ওঠেনি যে বাড়ি কিনেই নাম পাল্টানোর, রং করে দেওয়ার, এই করে দেওয়ার, সেই করে দেওয়ার। তখন ওই মানুষটাকে বাঁচানোটা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল। হয়তো বাড়িটা তখন চলে গেলে আমাদের কিছু যায় আসতো না, আমাদের তখন ওরকমই কন্ডিশনটা ছিল। তো তখন আর সময় হয়ে ওঠেনি নেম প্লেটটা পাল্টানোর। বাট এখন আস্তে আস্তে একটু একটু করে আমরা চেষ্টা করছি, একটু এই দেওয়ালটা রংটা কমপ্লিট করার, একটু মার্বেলটা করার, একটু ফ্লোরটা করার, আস্তে আস্তে। স্লো বাট স্টেডি। হ্যাঁ, কোনো তারা নেই। তাই ডেফিনেটলি শেষ করবো পজিটিভিটি দিয়ে। যে মানুষগুলো অধীর আগ্রহ অপেক্ষা করছেন খুদের জন্য, তারা আমার মনে এতক্ষণে জানতেই পেরেছে, এবং বিভিন্ন সাক্ষাৎকার থেকেও তারা জানতে পারছে বেবি ইজ অ্যাবসলিউটলি ফাইন, এবং দেখছে যে ডান্সার মায়ের পেটে সেও ডান্স করছে, আর খুব ভালো রয়েছে সে। থ্যাংক ইউ, আমার অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে। আপনারা এত ভালোবাসেন আমাদেরই বলবো যে শুধু আমাকে না, আমাদেরকেও আপনারা ভালোবাসেন, আমাদের সম্পর্কটাকে আপনারা দেখেন,
বোঝেন। অনেকজন আমাকে লিখেছে ফেসবুকে, আমরাও প্রেম করে বিয়ে করেছি এবং খুব ভালো আছি। অনেকজন লেখে যে আমার সাইডে, আমার তরফ থেকে অনেক সময় অনেক কথা লেখে। আমার ভালো লাগে পড়তে যে মানুষ আমার দিকটাও এখন বুঝতে পারে, আমাদের দিকটা বুঝতে পারে। আর তার সাথে সাথে নতুন নতুন কাজে আমাকে বলে যে তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরবে, তোমাকে আমরা প্রচণ্ড মিস করছি অনুরাগের ছোঁয়ায়, মিশকা কেন আসছে না, মিশকা কেন ফিরছে না। তো কারণটা হয়তো এইটাই, কারণ এখন অনেকটা বেবি বাম্পটা গ্রো করেছে। যতটা এখন নিজেকে সময় দেওয়া যায় ততটাই চেষ্টা করছি, তবে আপনাদের বিশ্বাসটা আমি নিশ্চয়ই রাখবো। চেষ্টা করব আগামী দিনে আরও আরও ভালো কাজ করার, আর আপনাদেরকে কোনোদিনও ডিসঅ্যাপয়েন্ট না করার। বাস, এটা সবথেকে দামি কথা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস টু বোথ অফ ইউ অ্যাকচুয়ালি। তোমাকেও থ্যাংক ইউ। আর ঠিক নতুন বাড়ি, নতুন সংসার এবং নতুন সদস্য আসতে চলেছে, সবটা নিয়ে এই যে ধীর গতিতে এগিয়ে চলা, সেই সবটা নিয়ে খুব ভালো থাকো তোমরা দুজনে। আর অবশ্যই সেই মানুষগুলোর, অগুন্তি মানুষের ভালোবাসা রয়েছে, আশীর্বাদ রয়েছে, ভালো তো থাকতেই হবে আর কি। আর অবশ্যই আপনারা জানাবেন অনুরাগের ছোঁয়ায় মিশকাকে কতটা মিস করছেন আপনারা। আর এরকমই আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে। তো অবশ্যই আপনাদের ইন্টারভিউটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না, আর ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন অনুরাগের ছোঁয়ায় মিশকাকে কতটা মিস করছেন আপনারা। এখন